হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মুজিফার রহমান, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের নতুন লেকচার ভিডিওতে। আজকে আমরা দেখব প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড এথিক্সের লেসন 1। তো চলুন শুরু করা যাক। ফার্স্টে হচ্ছে ইন্ট্রোডাকশন। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য প্রসেস অফ ইউজিং স্কিলস, মেথডস অ্যান্ড এক্সপিরিয়েন্স টু অ্যাচিভ প্রজেক্ট গোলস উইদিন এ সিলেক্ট টাইম ফ্রেম অ্যান্ড বাজেট। অর্থাৎ প্রজেক্ট ম্যানেজমেন্টটা হচ্ছে বিভিন্ন ধরনের স্কিলস, মেথডস এবং এক্সপিরিয়েন্সের সমন্বয়ে কিভাবে একটা প্রজেক্টের গোলকে অ্যাচিভ করা যায় নির্দিষ্ট সময় এবং নির্দিষ্ট বাজেটের মাধ্যমে। এই যে ম্যানেজমেন্টটা, এটাই হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। Every project has one specific purpose. It starts at some specific moment and it is finished when the objectives have been fulfilled. অর্থাৎ প্রতিটা প্রজেক্টের একটা স্পেসিফিক পারপাস থাকে, সেটা হচ্ছে নির্দিষ্ট একটা টাইমে নির্দিষ্ট একটা গোলকে সামনে রেখে সে প্রজেক্টটা বিল্ড করা শুরু করে, এবং যখন এই প্রজেক্টটার সবগুলো অবজেক্টিভ ফুলফিল হয়ে যায় তখন সেই কাজটা শেষ হয়। এখন হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য প্র্যাকটিস অফ ইনিশিয়েটিং, প্ল্যানিং, এক্সিকিউটিং, কন্ট্রোলিং অ্যান্ড closing the work of a team to achieve specific goals and meet specific success criteria at the specified time. অর্থাৎ এটাকে যেটা বলছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্ট হচ্ছে একটা প্র্যাকটিস যার মাধ্যমে আমরা ইনিশিয়েটিং করতে পারি, প্ল্যানিং করতে পারি, এক্সিকিউশনের কাজ করতে পারি, কন্ট্রোলিং এর কাজ করতে পারি, এবং একটা টিম ওয়ার্কের মাধ্যমে সে স্পেসিফিক গোলটা কিভাবে অ্যাচিভ করা যায় এবং সে কি কি সাকসেস ক্রাইটেরিয়া থাকতে পারে নির্দিষ্ট টাইম ফ্রেমের মাধ্যমে, সেটা আমরা প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে অ্যাচিভ করি বা সেটাকে সাজিয়ে নিই। ফর কমপ্লিশন অফ এ প্রজেক্ট টু বেসিক থিংস আর রিকোয়ার্ড। দুইটা বেসিক জিনিস লাগে প্রজেক্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে, সেটা হচ্ছে ম্যাটেরিয়াল রিসোর্স আর একটা হচ্ছে ম্যান পাওয়ার রিসোর্স। ম্যাটেরিয়াল রিসোর্স রেফার্স টু দ্য ফিজিক্যাল অ্যাসেটস রিকোয়ার্ড অফ প্রজেক্ট এক্সিকিউশন। অর্থাৎ একটা প্রজেক্টকে এক্সিকিউট করতে যেই ম্যাটেরিয়ালগুলো লাগে বা যেই জিনিসগুলো লাগে, যে বস্তুগুলো লাগে, সেগুলোই হচ্ছে ম্যাটেরিয়াল রিসোর্স। বস্তু বলতে কিরকম, সেটা হতে পারে কম্পিউটার, হতে পারে স্মার্টফোন, হতে পারে ল্যাপটপ, হতে পারে কোনো ধরনের ফ্রেম তৈরি করতে গেলে উড, স্টিলের কাজ আসতে পারে। এগুলো হচ্ছে ম্যাটেরিয়াল রিসোর্স প্রজেক্টের ক্ষেত্রে। আর ম্যান পাওয়ার রিসোর্সটা কি? ম্যান পাওয়ার রিসোর্স ইনভলভ দ্য হিউম্যান ওয়ার্কফোর্স রেসপন্সিবল ফর দ্য প্রজেক্ট এক্সিকিউশন। অর্থাৎ যে মানে মানুষের কাজের বিনিময়ে একটা প্রসেস এক্সিকিউশনের জন্য যায় বা প্রজেক্টটা তৈরি হয়, সেটাই হচ্ছে ম্যান পাওয়ার রিসোর্স। যেমন একটা প্রজেক্টের পিছনে ইঞ্জিনিয়ার কাজ করে, ডিজাইনার কাজ করে, বিভিন্ন ধরনের ম্যানেজার কাজ করে, সুপারভাইজার কাজ করে। এই যে মানুষের যে কাজগুলো, সেগুলো হচ্ছে ম্যান পাওয়ার রিসোর্স এটা প্রজেক্টের ক্ষেত্রে। এখন আমরা দেখব অবজেক্টিভস। ইচ প্রজেক্ট, ওয়েদার বিগ অর স্মল, হ্যাজ থ্রি অবজেক্টিভ। মানে সে হোক প্রজেক্টটা ছোট হোক বা বড় হোক, প্রতিটা প্রজেক্টেরই তিনটা অবজেক্টিভ ফুলফিল করতে হয়। সে তিনটা অবজেক্টিভগুলো কি কি সেটা দেখি। দ্য প্রজেক্ট শুড বি কমপ্লিটেড উইথ এ মিনিমাম অফ ইলাপসড টাইম। অর্থাৎ একটা খুবই কম টাইমের মাধ্যমে আমরা যে প্রজেক্টটা যাতে সেটাকে বিল্ড করতে পারি, সেটাই হচ্ছে প্রথম অবজেক্টিভ। দ্বিতীয় অবজেক্টিভটা হচ্ছে ইট শুড হ্যাভ অ্যাভেলেবল ম্যান পাওয়ার অ্যান্ড আদার রিসোর্সেস অ্যাজ ইনএক্সপেন্সিভলি অ্যাজ পসিবল। অর্থাৎ যতটা সম্ভব চিপ রেটে, অর্থাৎ কম খরচে আমরা ম্যান পাওয়ারগুলো বা বিভিন্ন ধরনের রিসোর্সগুলো যাতে ইউজ করতে পারি। মানে যতটা সম্ভব আমাদেরকে কম খরচের প্রজেক্ট বানানোর চেষ্টা করতে হবে। এটাই হচ্ছে সেকেন্ড অবজেক্টিভ। থার্ড অবজেক্টিভটা হচ্ছে ইট শুড বি কমপ্লিটেড উইথ এ মিনিমাম অফ ক্যাপিটাল ইনভেস্টমেন্ট উইদাউট ডিলে। অর্থাৎ ওই যেটা বললাম যে কম খরচে কম সময় যাতে এটা কমপ্লিট হয়, সেটাকে মাথায় রাখতে হবে। এখন আমরা দেখব ফেজেস অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট। প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনভলভ দ্য ফলোয়িং থ্রি ফেজেস। তিনটা ফেজ আছে, সেটা হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং, প্রজেক্ট স্কেজুয়ালিং এবং প্রজেক্ট কন্ট্রোলিং। These three phases, planning, scheduling and controlling, work together to ensure successful project execution. অর্থাৎ এই যে তিনটা ফেজেস, এই তিনটা ফেজেস একসাথে কাজ করে যাতে প্রজেক্টের এক্সিকিউশনটা সাকসেসফুল হয়, সেটাকে মাথায় রাখে। Effective planning creates a solid sorry effective planning creates a solid foundation. Scheduling organized takes efficiency and controlling ensures smooth progress and quantity outcomes. অর্থাৎ প্ল্যানিং কি করে, একটা সলিড ফাউন্ডেশন ক্রিয়েট করে। স্কেজুয়ালিং হচ্ছে টাস্কটা কতটা ইফিশিয়েন্টলি কাজ করছে বা এক্স্যাক্টলি কতটা স্মুথলি সেটা রান করছে, সেটাকে সে লক্ষ্য করে। এবং
কন্ট্রোলিংটা এনশিওর করে কি যে প্রোগ্রেসগুলো, মানে একটা প্রজেক্ট বানানোর সময় যে প্রোগ্রেসগুলো হয় বা কোয়ালিটিগুলো যে আউটকামসগুলো আসে সেগুলো কতটা স্মুথলি আসছে, কতটা ফাস্টলি আসছে, সেটা হচ্ছে কন্ট্রোলিং এর মাধ্যমে এনশিওর করা হয়। এখন হচ্ছে প্রজেক্ট প্ল্যানিং ফেজেস। দিস ফেজ ইনভলভ ডিফাইনিং দ্য প্রজেক্ট স্কোপ, অবজেক্টিভ অ্যান্ড রোডম্যাপ। অর্থাৎ প্রজেক্ট প্ল্যানিং যে ফেজটা, সেটার মাধ্যমে হচ্ছে প্রজেক্টের স্কোপ, অবজেক্টিভ, রোডম্যাপ এগুলো দেখা হয়। ইট সেটস দ্য ফাউন্ডেশন অফ সাকসেসফুল এক্সিকিউশন। অর্থাৎ আমরা যে রোডম্যাপ অনুযায়ী কাজ করব প্রজেক্টের, সেটা আমাদের কি হবে, এটা ফাউন্ডেশন হবে না যে আমরা এইভাবে কাজ করলে আমাদের প্রজেক্টটা সাকসেসফুলি রান করবে এবং সেটা ঠিকঠাকভাবে এক্সিকিউট হবে। ইউজ টু ক্রিয়েট এ ক্লিয়ার ব্লুপ্রিন্ট অফ প্রজেক্ট এক্সিকিউশন। অর্থাৎ আমরা যেটাকে বলি নীল নকশা, মানে একটা প্রজেক্টের নীল নকশা, এই কাজ করলে এটা হবে, এটা করলে এটা হবে, এই যে একটা প্ল্যানিং, এই যে একটা নকশা তৈরি করা, এটাই হচ্ছে প্রজেক্টের মানে প্রথম ফেজ। প্রজেক্ট ফেজে এটা হচ্ছে প্ল্যানিং ফেজ। তো এখানে কি হয়, ডিফাইনিং স্কোপ, মানে কি কি স্কোপ থাকতে হবে সেটা ডিফাইন করা হয় এই ফেজে। দেন হচ্ছে রিসোর্স অ্যালোকেশন করা হয়। আর থার্ড পয়েন্ট হচ্ছে রিস্ক অ্যাসেসমেন্ট করা হয়, মানে কি কি রিস্ক থাকতে পারে সেগুলোকেও এই প্ল্যানিং ফেজে ডিটারমাইন করা হয়। দেন হচ্ছে প্রজেক্ট স্কেজুয়ালিং ফেজ। This phase involve create a structured timeline of completing task and meet deadline efficiently। অর্থাৎ এই প্রজেক্ট মানে এই ফেজের মধ্যে হচ্ছে একটা টাইমলাইন ফিক্স করা হয় যে এই টাইমলাইনের মধ্যে এই কাজ করা হবে। যেমন ফার্স্ট উইকে একটা কাজ করা হবে, সেকেন্ড উইকে আরেকটা কাজ করা হবে, এই যে এরকম টাইমলাইন বা একটা নির্দিষ্ট টাইম ফ্রেম তৈরি করা এবং সেটার ডেডলাইন ফিক্সড করা যে আমরা আজকে একটা প্রজেক্ট শুরু করছি, আগামী 6 মাস পরের প্রজেক্টটা আমাদের বিল্ড করতে হবে। এই 6 মাসের একটা টাইম লাইন, এটাই হচ্ছে ডেডলাইন হচ্ছে। এই যে বিভিন্ন টাইম শিডিউল করার মাধ্যমে হচ্ছে আমরা প্রজেক্টকে বিভিন্ন ধরনের কাজ করছি, সেটাই হচ্ছে প্রজেক্ট স্কেজুয়ালিং ফেজ। ইউজ টু এনশিওর স্মুথ ওয়ার্কফ্লো অ্যান্ড টাইমলি কমপ্লিট অফ টাস্ক। অর্থাৎ এই যে প্রজেক্ট স্কেজুয়ালিং এর মাধ্যমে হচ্ছে ওয়ার্কফ্লোটা কেমনভাবে হচ্ছে, টাইমলি হচ্ছে কিনা, এই জিনিসগুলো বোঝার জন্যই হচ্ছে স্ক্যাজুয়ালিং ফেজটা ইম্পর্টেন্ট। এখানেও যে কাজগুলো করা হয় সেটা হচ্ছে টাস্ক সিকোয়েন্সিং করা হয়, মানে সিকোয়েন্স অনুযায়ী কাজগুলো হবে। ফার্স্টে ধরেন আমাদের ক্লায়েন্ট থেকে রিকোয়ারমেন্ট নিতে হবে, তারপর সেগুলোকে অ্যানালাইসিস করতে হবে, সেখান থেকে একটা ডিজাইন করতে হবে, মানে যেমন প্ল্যানিং ফেজটা যেটা বললাম যে ডিজাইন করতে হবে, তারপরে সেখানে কোডিং করতে হবে, টেস্টিং করতে হবে, এই যে বিভিন্ন ধরনের সিকোয়েন্স, এটাই হচ্ছে টাস্ক সিকোয়েন্সিং। দেন হচ্ছে সেটিং ডেডলাইনস। অর্থাৎ একটা নির্দিষ্ট ডেডলাইন থাকবে, 6 মাস, 3 মাস, 4 মাস, এই টাইমের মধ্যে আমাদের প্রজেক্টটাকে কমপ্লিট করতে হবে। লাস্ট পয়েন্ট হচ্ছে ইউজিং স্ক্যাজুয়ালিং টুলস। অর্থাৎ বিভিন্ন ধরনের স্ক্যাজুয়ালিং টুলস হয়েছে যেমন গ্যান চার্ট, পিইআরটি চার্ট, ক্রিটিক্যাল পাথ মেথড, এই যে বিভিন্ন ধরনের স্ক্যাজুয়ালিং টুলস আছে, এগুলোকে ইউজ করার মাধ্যমে আমাদের প্রজেক্ট স্ক্যাজুয়ালিং যে কাজগুলো সেটা খুব ইজিলি করতে পারি। যেহেতু জ্ঞান চার্ট, পিইআরটি চার্ট এগুলো আমরা এর আগের সেমিস্টারে অর্থাৎ সিস্টেম অ্যানালিসিস ডিজাইনে পড়ে আসছি, এই জন্য এই টপিকগুলো নিয়ে ইন ডিটেলস আলোচনা করলাম না। অলরেডি আমার চ্যানেলে এগুলো নিয়ে আলোচনা করা হয়ে গেছে। তারপরে যদি কোনো কনফিউশন থাকে সেটা দেখে আসতে পারেন। এখন লাস্ট যে ফেজ সেটা হচ্ছে কন্ট্রোলিং ফেজ। দিস ফেজ ফোকাস অন মনিটরিং প্রোগ্রেস, আইডেন্টিফাইড ডেরিভেশনস অ্যান্ড মেকিং নেসেসারি অ্যাডজাস্টমেন্ট টু কিপ দ্য প্রজেক্ট অন ট্র্যাক। অর্থাৎ এই যে কন্ট্রোলিং ফেজ, এখানে কি করা হয়, বিভিন্ন ধরনের প্রোগ্রেসকে মনিটর করা হয়, বিভিন্ন ধরনের ডেরিভেশনকে আইডেন্টিফাই করা হয় এবং বিভিন্ন ধরনের যে নেসেসারি অ্যাডজাস্টমেন্টগুলো করা দরকার। ধরেন একটা কাজ হয়ে গেছে, মনে হচ্ছে না এটাকে আরেকটু অ্যাডজাস্ট করার দরকার, সেটাকে সে অ্যাডজাস্ট করতে পারে এবং প্রজেক্টটা ঠিকঠাকভাবে তার ট্র্যাকে আছে কিনা, মানে তার প্ল্যানিং অনুযায়ী, তার স্ক্যাজুয়ালিং অনুযায়ী কাজ করছে কিনা সেটাকেও ট্র্যাক করা যায়। Used to ensure the project stay aligned with objective, timeline and budget। অর্থাৎ এখানে আরেকটা জিনিস এনশিওর করা হয় সেটা হচ্ছে আমাদের যে প্রজেক্টটা তার অবজেক্টিভ গুলোকে সে অ্যাচিভ করার জন্য তার রাইট ওয়েতে আছে কিনা, তার টাইমলাইন অনুযায়ী কাজ করছে কিনা এবং তার যে নির্দিষ্ট বাজেট আছে সেই বাজেটের মধ্যে কাজ করছে কিনা, সেটাকেও এই কন্ট্রোলিং ফেজে হ্যান্ডেল করা হয়। তো এখানে তিনটা কাজ করা হয়, সেটা হচ্ছে পারফরমেন্স ট্র্যাকিং করা হয়, কোয়ালিটি অ্যাসুরেন্স করা হয়, মানে কোয়ালিটিটা কেমনভাবে আসবে বা কোয়ালিটি কেমন হবে সেটাকে ডিটারমাইন করা হয়। অ্যান্ড লাস্টলি হচ্ছে বাজেট অ্যান্ড কস্ট কন্ট্রোল। অর্থাৎ আমাদের যে বাজেটটা আছে সেই বাজেটটা যাতে ক্রস না করে সেটাকে কন্ট্রোল করা হয় এই কন্ট্রোলিং ফেজের মাধ্যমে। তো এখন আমরা দেখব প্রজেক্ট লাইফ সাইকেল।
The project life cycle may be viewed as a process through which a project is implemented from beginning to end. অর্থাৎ প্রজেক্ট লাইফ সাইকেল হচ্ছে একটা প্রজেক্ট কিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত ইমপ্লিমেন্টেশন হবে, তার কাজগুলো কিভাবে হবে ফ্রম বিগিনিং টু এন্ড, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত, সেটাই হচ্ছে একটা প্রজেক্টের লাইফ সাইকেল। Project is often very complex, however it can be decomposed into several stages or phases. অর্থাৎ একটা প্রজেক্টের লাইফ সাইকেল কমপ্লেক্স হতে পারে, কিন্তু এটাকে আমরা যদি ডিকম্পোজ করি অর্থাৎ ভেঙে ফেলি বিভিন্ন স্টেজে বা বিভিন্ন ফেজে, তাহলে আমাদের এই লাইফ সাইকেলটা বুঝতে ইজি হবে। ফার্স্ট অফ অল আমাদের এখানে আছে চারটা ফেজ। চারটা ফেজগুলো কি কি? প্রি কনস্ট্রাকশন স্টেজ, প্রকিউরমেন্ট স্টেজ, কনস্ট্রাকশন স্টেজ অ্যান্ড ক্লোজ আউট স্টেজ। প্রি কনস্ট্রাকশন স্টেজটা হচ্ছে প্ল্যানিং অ্যান্ড প্রিপারেশন স্টেজে বলা যায়। দিস ইজ দ্য ইনিশিয়াল ফেজ ওয়ার দ্য প্রজেক্ট ইজ কনসেপচুয়াল অ্যান্ড ডিজাইন অ্যান্ড প্ল্যান্ড বিফোর ফিজিক্যাল ওয়ার্ক বিগিন। অর্থাৎ আমাদের যে প্ল্যানিংয়ের কাজগুলো থাকে, বিভিন্ন কনসেপ্ট আমরা চুজ করি যে এই ভিত্তিতে কাজ করলে এই আউটপুট আসতে পারে, বিভিন্ন ধরনের ডিজাইন করি, বিভিন্ন ধরনের প্ল্যানিং করি কাজ শুরু করার আগে, এটাই হচ্ছে প্রি কনস্ট্রাকশন স্টেজ। এখানে কি কি হয়? প্রথম পয়েন্টটা হচ্ছে কন্ডাক্টিং ফিজিবিলিটি স্টাডি অ্যান্ড সাইট অ্যানালাইসিস। অর্থাৎ আমরা একটা প্রজেক্টে বানাচ্ছি, সেটা ফিজিবল কিনা সেটাকে আমাদের আগে স্টাডি করতে হবে, তাই না? একটা প্রজেক্ট যখনই হচ্ছে ফিজিবল হবে তখন আমরা সেই প্রজেক্টটা নিয়ে কাজ করতে পারবো এবং বিভিন্ন ধরনের সাইটকে অ্যানালাইসিস করবো, যার মাধ্যমে আমাদের প্রজেক্টের কোন কোন জিনিসগুলো চেঞ্জেস করলে বা কোন কোন জিনিসগুলো এর মধ্যে ইনক্লুড করলে আমাদের প্রজেক্টটা আরও বেটার হয়, সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হবে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে ডেভেলপিং আর্কিটেকচার অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিজাইন। অর্থাৎ আমরা যেই প্রজেক্টটা বানাচ্ছি তার আর্কিটেকচার করতে হবে এবং ইঞ্জিনিয়ারিং ডিজাইনের মাধ্যমে সেটাকে আরও মানে মোর এফিসিয়েন্ট করে তুলতে হবে। দেন সেকেন্ড যে স্টেজ সেটা হচ্ছে প্রকিউরমেন্ট স্টেজ। এটাকে আমরা অ্যাকোয়ারিং রিসোর্সও বলতে পারি। দিস ফেজ ইনভলভস অবটেনিং অল নেসেসারি ম্যাটেরিয়ালস, ইকুইপমেন্ট অ্যান্ড ওয়ার্কফোর্স ফর দ্য প্রজেক্ট। অর্থাৎ এই স্টেজে কী কী করা হয়? যত ধরনের নেসেসারি ম্যাটেরিয়ালস আছে, যে ধরনের ইকুইপমেন্ট লাগবে বা যে ধরনের ওয়ার্কফোর্স লাগবে, সেগুলো এই স্টেজে আমাদের এনশিওর করতে হবে যে আমাদের এই প্রজেক্টের জন্য এই জিনিসগুলো লাগবে, এগুলো এক্সিস্ট করছে কিনা এই মুহূর্তে আমার কাছে। তো ফার্স্ট পয়েন্ট হচ্ছে পার্চিং কনস্ট্রাকশন ম্যাটেরিয়াল অ্যান্ড ইকুইপমেন্ট। আমাদের যে ইকুইপমেন্ট বা যে ম্যাটেরিয়ালগুলো লাগবে সেগুলোকে আমাদের পারচেস করতে হবে বা কিনতে হবে। এনশিওরিং টাইমলি ডেলিভারি অফ রিসোর্স। অর্থাৎ আমাদের যে রিসোর্সগুলো থেকে আমরা এই জিনিসগুলো কালেক্ট করবো বা যেই ওয়ার্কফ্লোর মাধ্যমে আমাদের এই কাজগুলো করতে হবে, সেটা টাইমলি ডেলিভারি হয়, সেটাকে এনশিওর করা হয় এই প্রকিউরমেন্ট স্টেজে। দেন আমাদের প্ল্যানিং করা হয়ে গেল, প্রিপারেশনও হয়ে গেল, দেন আমাদের যে রিসোর্সগুলো সেগুলো নেওয়া হয়ে গেছে। এখন আমাদের কাজ কি? এক্সিকিউশন অ্যান্ড ইমপ্লিমেন্টেশন, তাই না? এটাকে বলা হচ্ছে কনস্ট্রাকশন স্টেজ। দিস ইজ দ্য মেন ফেজ ওয়ার অ্যাকচুয়াল কনস্ট্রাকশন টেক্স প্লেস অ্যাকর্ডিং টু দ্য প্রজেক্ট প্ল্যান। অর্থাৎ এটাই হচ্ছে মেইন স্টেজ বা ফেজ, যার মাধ্যমে আমরা যে প্ল্যানিং করলাম, যে ইকুইপমেন্টগুলো কিনলাম বা যে ম্যাটেরিয়ালগুলো কিনলাম, এই সবগুলোর সমন্বয়ে একটা প্রজেক্টটা দাঁড় করানো বা এক্সিকিউশনের জন্য তাকে রেডি করা, এই স্টেজটার কাজ। তো এখানে হচ্ছে ফার্স্ট পয়েন্টটা আছে, দেখেন যে সাইট প্রিপারেশন অ্যান্ড ফাউন্ডেশন ওয়ার্ক। অর্থাৎ একটা সাইট যে আমরা বানাবো সেটাকে প্রিপেয়ার করা এবং তার ফাউন্ডেশনটাকে দাঁড় করানোই হচ্ছে এই স্টেজের প্রথম কাজ। দেন কি? স্ট্রাকচার সেকেন্ড পয়েন্ট হচ্ছে স্ট্রাকচারাল, মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল ইলাস্ট্রেশন। অর্থাৎ এই যে একটা প্রজেক্ট বানাচ্ছে তার স্ট্রাকচার রেডি করা, তার মেকানিক্যাল যে কাজগুলো সেগুলো করা এবং যেই ইলেকট্রিক্যাল ইনস্টলেশন যেগুলো দরকার সেগুলোকেও এই স্টেজে কমপ্লিট করা হয়। দেন হচ্ছে থার্ড পয়েন্টটা ম্যানেজিং লেবার, সাব কনস্ট্রাক্টর অ্যান্ড ওয়ার্ক ফ্লো। অর্থাৎ তারপরে কি করতে হবে? আমাদের প্রজেক্টগুলো যারা বানাবে তাদেরকে ম্যানেজ করতে হবে, যেমন লেবার, সাব কনস্ট্রাক্টর অ্যান্ড ওয়ার্ক ফ্লোগুলো আমাদেরকে এনশিওর করতে হবে। দেন লাস্ট পয়েন্ট হচ্ছে এনশিওরিং কোয়ালিটি কন্ট্রোল অ্যান্ড সেফটি কমপ্লায়েন্স। অর্থাৎ আমাদের যে কোয়ালিটিটা আমাদের দরকার প্রজেক্টটার ক্ষেত্রে সেটাকে কন্ট্রোল করতে হবে, মানে কোয়ালিটি যাতে ভালো থাকে এবং সব কাজগুলো যেন সেফলি হয়। অর্থাৎ একজন ইউজার যখন সেই প্রজেক্টটাকে ইউজ করবে সে যেন সেফভাবে সেই প্রজেক্টটা ইউজ করতে পারে, সেটাকে এনশিওর করতে হবে। লাস্ট যে ফেজ বা স্টেজ সেটা হচ্ছে ক্লোজ আউট স্টেজ। এটা হচ্ছে প্রজেক্ট কমপ্লিশন অ্যান্ড হ্যান্ড ওভার। অর্থাৎ প্রজেক্টটাকে কমপ্লিট করা এবং সেটাকে
ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করা হচ্ছে এই স্টেজ বা এই ফেজটার কাজ। তো দিস ফাইনাল স্টেজ এনশিওর দ্যাট অল কনস্ট্রাকশন ওয়ার্ক ইজ কমপ্লিটেড, ইন্সপেক্ট অ্যান্ড হ্যান্ড ওভার টু দ্য ক্লায়েন্ট। অর্থাৎ এটাকে যেটা বললাম যে এই স্টেজটা কি এনশিওর করবে যে আমাদের প্রজেক্টের সব কাজ শেষ, প্রজেক্টটা ঠিকঠাকভাবে রান করছে, এখন আমাদের কাজ হচ্ছে প্রজেক্টটাকে যে ক্লায়েন্ট বা যে ওনার তার কাছে হ্যান্ড ওভার করা। এখানে দুইটা পয়েন্ট আছে, সেটা দেখেন। কন্ডাক্টিং ফাইনাল ইন্সপেকশন অ্যান্ড কোয়ালিটি চেক, আমরা যে প্রজেক্টটা বানালাম সেটার কি কি ধরনের কোয়ালিটি সব ঠিকঠাক আছে কিনা বা সবকিছু ঠিকঠাকভাবে কাজ করছে কিনা সেগুলো সব চেক করা হবে। দেন লাস্ট পয়েন্ট হচ্ছে অবটেইনিং ফাইনাল অ্যাপ্রুভাল অ্যান্ড অকুপাই পারমিটস। অর্থাৎ আমাদের প্রজেক্টটা তখন ফাইনালি কি হবে, অ্যাপ্রুভালের জন্য রিকোয়েস্ট করবে এবং সেটার পারমিট দেওয়া হবে। এখন হচ্ছে দ্য ডিজাইন প্রফেশনালস, অর্থাৎ একটা প্রজেক্টের ক্ষেত্রে কে কী কাজ করে দেখেন। একজন প্রজেক্ট ম্যানেজার থাকে, একজন আর্কিটেক্ট থাকে, একজন ইঞ্জিনিয়ার থাকে, একজন হচ্ছে কনস্ট্রাকশন ফ্রেম থাকে। এই যে বিভিন্ন ধরনের প্রফেশনাল যে কাজগুলো হয়, বিভিন্ন ধরনের ইয়ে থাকে, রোল থাকে, সেইগুলো নিয়ে এখন মেনলি আমরা আলোচনা করব। তো ফার্স্টই হচ্ছে দ্য প্রজেক্ট ম্যানেজার। এ প্রজেক্ট ম্যানেজার ইজ এ প্রফেশনাল রেসপন্সিবল ফর প্ল্যানিং, এক্সিকিউটিং, মনিটরিং অ্যান্ড ক্লোজিং এ প্রজেক্ট। অর্থাৎ প্রজেক্ট ম্যানেজারের কাজ কি, সবকিছু ঠিকঠাকভাবে প্ল্যানিং হচ্ছে কিনা, সবকিছু মানে এক্সিকিউশনটা ঠিকঠাকভাবে হচ্ছে কিনা, সবকিছু মনিটর করা, বিভিন্ন ধরনের প্রজেক্ট কমপ্লিট হওয়ার পর সেটাকে মানে ক্লায়েন্টের কাছে হ্যান্ড ওভার করা, সবকিছু কিন্তু প্রজেক্ট ম্যানেজারের কাজ। দেন হচ্ছে আর্কিটেক্ট। An architect is a professional responsible of design, building, structure, and space while ensuring they are functional, safe, aesthetically, and sustainable. অর্থাৎ একজন আর্কিটেকচার কি করে, বিভিন্ন ধরনের বিল্ডিং ডিজাইন বা বিভিন্ন ধরনের স্ট্রাকচার সে মেক করে দেয়, যে প্রজেক্টের এই স্ট্রাকচার ফলো করলে প্রজেক্টটার যে মেন গোল বা যে অ্যাচিভ করার যে বিষয়টা সেটা ঠিক ফুলফিল হবে, অ্যাচিভ হবে। তাহলে সে কি করে, বিভিন্ন ধরনের ফাংশন ক্রিয়েট করে, অ্যাস্থেটিক্যালি সে জিনিসটাকে সে হ্যান্ডেল করে একজন আর্কিটেকচার। দেন হচ্ছে ইঞ্জিনিয়ার। অ্যান ইঞ্জিনিয়ার ইজ এ প্রফেশনাল who applies scientific and mathematical principle of design, develop, test, and improvement structure, systems, machines, and processes. অর্থাৎ একজন ইঞ্জিনিয়ার কি করে, ওই যে আর্কিটেক্ট যিনি, তার যে স্ট্রাকচার সে রেডি করে দিল বা সে যে রোড ম্যাপ তৈরি করে দিল যে এই প্রজেক্টটা এভাবে তৈরি করলে প্রজেক্টটার ফুলফিল হবে। এখন ইঞ্জিনিয়ারের কাজটা হচ্ছে ওই সেই রোড ম্যাপ অনুযায়ী বা ওই সেই স্ট্রাকচার অনুযায়ী সে বিভিন্ন সায়েন্টিফিক্যালি এবং ম্যাথমেটিক্যালি প্রিন্সিপালের ডিজাইন ইউজ করে বা ডেভেলপমেন্ট টুলস ইউজ করে বিভিন্ন ধরনের সে ইমপ্রুভ করতে পারে, বিভিন্ন ধরনের সিস্টেম মেশিন ইউজ করে প্রসেসটাকে আরো স্মুথ করতে পারে। লাস্ট পয়েন্ট হচ্ছে ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ফ্রেম। অ্যান ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ফ্রেম ইজ এ কোম্পানি দ্যাট স্পেসিফাইড প্রোভাইডিং ডিজাইন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন সার্ভিস ফর ভ্যারিয়াস প্রজেক্ট। অর্থাৎ এই যে অ্যান ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ফ্রেম, এটা হচ্ছে একটা কোম্পানি যে কিনা কি কি প্রোভাইড করে, ডিজাইন, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন সার্ভিসগুলো সে প্রোভাইড করে বিভিন্ন ধরনের প্রজেক্টের ক্ষেত্রে। কেমন ধরনের ইয়ে প্রোভাইড করে, সাচ অ্যাজ বিল্ডিং, ইনফ্রাস্ট্রাকচার, তারপর ইন্ডাস্ট্রিয়াল প্ল্যান্ট অ্যান্ড কমার্শিয়াল ডেভেলপমেন্ট, বিভিন্ন ধরনের জিনিস সে ওই যে কোম্পানিটা সে কিন্তু প্রোভাইড করে। এখন হচ্ছে প্রথমে দেখেন, একজন ওনার যখন একটা প্রজেক্ট বানাতে চায় তখন তাকে কোন কোন স্টেপ ফলো করতে হয় বা একটা প্রজেক্ট কোন কোন ওয়েতে বা প্রজেক্ট হায়ার কি বলতে পারি আমরা এটাকে, যে কোন কোন ওয়েতে একটা প্রজেক্ট আমরা মেক করি। তো একজন ওনার বা ক্লায়েন্ট কি করে, তার একটা প্রজেক্ট দরকার, সে একজন প্রজেক্ট ম্যানেজারকে হায়ার করে। প্রজেক্ট ম্যানেজার এসে সে কি করে, বিভিন্ন ধরনের কনভারসেশন করে, তার এই ফিচার্স লাগবে, এই জিনিস হলে তার কাজটা ভালো হয়, এগুলো তার সাথে মানে প্রজেক্ট ম্যানেজারের সাথে ওনার কথা বলে। দেন প্রজেক্ট ম্যানেজার কি কি করে, দুজনের সাথে কাজ করে, সেটা হচ্ছে কনসালটেন্ট আর আরেকজন হচ্ছে কন্ট্রাক্টর। অর্থাৎ প্রজেক্ট ম্যানেজার যে সে কনসালটেন্টের মধ্যে কার সঙ্গে কথা বলে, সেটা হচ্ছে আর্কিটেক্ট আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ার, কারণ এই দুজনের সমন্বয়ে তো একটা প্রজেক্ট তৈরি হবে। আর্কিটেক্ট কি করবে, একটা প্রজেক্টের রোড ম্যাপ বা একটা স্ট্রাকচার দিয়ে দিবে। ইঞ্জিনিয়ার কি করবে, সে অনুযায়ী সে বিভিন্ন ধরনের স্ট্রাকচারের ইমপ্লিমেন্টেশন করবে, তাই না? এখন স্ট্রাকচার করা হয়ে গেল, ইঞ্জিনিয়ারের মাধ্যমে সেটাকে কোডিং করে করা হয়ে গেল বা সেই ইয়েগুলোকে ফুলফিল করা হয়ে গেল। এখন কাজ কি, আমাদের
কনস্ট্রাক্টরের মধ্যে, সেখানে তারা কার সাথে কাজ করে, সেটা হচ্ছে সাইট ইঞ্জিনিয়ার, তারপর হচ্ছে ফরম্যান, ওয়ার্কার্স, সবার সমন্বয়ে একটা কাজ কিন্তু, একটা প্রজেক্ট কিন্তু বিল্ড হয়। কখনোই কিন্তু একজন প্রজেক্ট ম্যানেজার বা একজন ইঞ্জিনিয়ার বা একজন আর্কিটেকচার সিঙ্গেল ভাবে কোনো একটা প্রজেক্ট দাঁড় করাতে পারে না, সবার সমন্বয়ে হচ্ছে একটা প্রজেক্ট ফাইনালি বিল্ড করা হয়। তো এটাকে আপনারা বলতে পারেন যে প্রজেক্ট টিম হায়ারার্কি। তো এখন আমরা দেখব কনফ্লিক্ট অ্যান্ড কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। কনফ্লিক্ট জিনিসটা আসলে কি? কনফ্লিক্ট অকার্স when there are opposing interest, values or goals between individual teams or groups। অর্থাৎ যখন একটা কাজের মধ্যে বিভিন্ন ধরনের মতবিরোধ তৈরি হতে পারে, তাই না? ধরেন একজন বলছে এটা করলে ভালো হয়, আরেকজন বলছে না এটা করলে ভালো হয়। এই যে একটা মতবিরোধ বা দ্বন্দ্ব তৈরি হয়, এটাই হচ্ছে কনফ্লিক্ট। এটাকে কিভাবে ম্যানেজ করতে হয় আসলে এটা দেখি। কনফ্লিক্ট ম্যানেজমেন্ট ইজ দ্য process of limited the negative aspects of conflict while increase the positive aspects of conflict। অর্থাৎ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট আসলে যত ধরনের নেগেটিভ অ্যাসপেক্টগুলো আছে সেগুলোকে সে লিমিটেশন করে দেওয়ার মাধ্যমে আমাদের যে পজিটিভ অ্যাসপেক্টসগুলো আছে সেগুলোকে ইনক্রিজ করার মাধ্যমে আমরা এই এই যে কনফ্লিক্টটা হয় একটা প্রজেক্ট তৈরি করার সময় বিভিন্ন ধরনের টিমের মধ্যে বা গ্রুপের মধ্যে বা ইন্ডিভিজুয়াল পার্সনের মধ্যে হতে পারে, এটাকে আমরা ম্যানেজ করতে পারি। তো কোন কোন বেসিসে হচ্ছে কনফ্লিক্ট গুলো তৈরি হয় সেগুলো হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং এর জন্য কনফ্লিক্ট তৈরি হতে পারে, দেন হচ্ছে পার্সোনাল ক্লাসের জন্য হতে পারে, কম্পিটিশন অফ রিসোর্সের জন্য, মানে এই রিসোর্সটা ভালো না এটা ভালো, এই নিয়ে অনেকের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে, এটা এটা একটা কনফ্লিক্টের কজ হতে পারে। দেন হচ্ছে অথরিটি ইস্যু জন্য হতে পারে, ল্যাক অফ কোঅপারেশনের জন্য হতে পারে, বিভিন্ন ধরনের লো পারফরমেন্স, ভ্যালু অফ গোল ডিফারেন্স, বিভিন্ন কারণে এই কনফ্লিক্টটা অকার হতে পারে। তো এখন আমরা দেখব কনস্ট্রাকটিভ কনফ্লিক্ট আর ডিস্ট্রাকটিভ কনফ্লিক্ট। তো কনস্ট্রাকটিভ কনফ্লিক্টটা হচ্ছে পার্টিসিপেন্ট টক ওপেনলি অ্যান্ড রেসপেক্টফুলি। অর্থাৎ পার্টিসিপেন্টরা কি হয়, নিজেদের মধ্যে কথা বলে এবং তারা একে অপরের প্রতি রেসপেক্টফুল থাকে। আর ডিস্ট্রাকটিভ কনফ্লিক্টটা হচ্ছে টিম মেম্বার্স পয়েন্ট ফিঙ্গার অ্যাট ইচ আদার। অর্থাৎ টিম মেম্বাররা একে অপরকে দোষারোপ করতে থাকে কনফ্লিক্টের ক্ষেত্রে। দেন হচ্ছে কনস্ট্রাকটিভ কনফ্লিক্ট হচ্ছে ডাইভার্সিটি অফ ওপিনিয়ন। অর্থাৎ সবাই সবার মতামত দিতে পারে, সবাই সবার ওপিনিয়ন কি, এটা করলে ভালো হয় এটা করলে ভালো হয়, সবাই সবার মতামত দিতে পারে। আর ডিস্ট্রাকটিভ কনফ্লিক্টে কি টিম ইনকম্পারেটিবিলিটি। অর্থাৎ টিমের মধ্যে কারোর কনসিস্টেন্সি থাকে না, মানে সবাই চায় যে আমারটাই, সবাই আমার মতামতকে সবাই গ্রহণ করুক, কারোর মতামত আমি নিব না। এই কাজটা হচ্ছে ডিস্ট্রাকটিভ কনফ্লিক্টের কাজ, মানে ভিতরে হয়। দেন কনস্ট্রাকটিভ কনফ্লিক্টের মধ্যে আরেকটা আছে কোলাবোরেট মিটিংস। অর্থাৎ সবাই সবার মধ্যে কোলাবোরেশনের মাধ্যমে একটা মিটিং এর মাধ্যমে সেই সমস্যাটাকে সমাধান করার চেষ্টা করে। আদার আদার সাইড হচ্ছে ডিস্ট্রাকটিভ কনফ্লিক্টের ক্ষেত্রে কি হয়, আনফোকাস টিম মেম্বার্স। অর্থাৎ কেউ কারোর কাজে মনোযোগী না, সবাই যার যার মতন কাজ করতে চায়, কেউ কারোর সঙ্গে কথা বলে না, কোনো ধরনের কোলাবোরেশন হয় না, এটা হচ্ছে ডিস্ট্রাকটিভ কনফ্লিক্ট। দেন হচ্ছে কনস্ট্রাকটিভ কনফ্লিক্টের মধ্যে আছে কি ব্রেনস্টর্মিং সেশন। অর্থাৎ এই যে কনস্ট্রাকটিভ কনফ্লিক্টের যে ইয়েটা, সেখানে কি হয় ব্রেনস্টর্মিং সেশন হয়, যার মাধ্যমে সবাই সবার ব্রেনকে স্ট্রং করে এবং বিভিন্ন ধরনের মাথা থেকে বিভিন্ন ধরনের আইডিয়াস এখান থেকে আসতে পারে। আর ডিস্ট্রাকটিভ কনফ্লিক্টে কি হয়, যেহেতু এখানে কেউ কারোর কথা ধার ধারে না বা কেউ কারোর সাথে কোলাবরেট করতে চায় না, সেক্ষেত্রে কি হয় নিজের যে জ্ঞানটুকু থাকে, যেহেতু আমরা কোলাবরেট করছি না, আমি আরেকজনের জ্ঞানটা সম্পর্কে জানতে পারলাম না, সেজন্য হচ্ছে আমাদের কিছু ল্যাকিংস থেকে যায়, তাই না? এটাই হচ্ছে ল্যাক অফ সেলফ কন্ট্রোল। দেন লাস্ট যে পয়েন্ট সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ কনফ্লিক্টের ক্ষেত্রে প্রোডাক্টিভ টিমওয়ার্ক। অর্থাৎ এই কনস্ট্রাকটিভ কনফ্লিক্টে কি হয়, সবাই যেহেতু ওপেনলি একে অপরের সাথে কথা বলছে, কোলাবরেট করছে, তাদের ওপিনিয়ন জানাচ্ছে, তাদের বিভিন্ন ধরনের আইডিয়াস দিচ্ছে, সবাই সবাই সবাইকে, তার মাধ্যমে কি হয় একটা প্রোডাক্টিভ টিম ওয়ার্ক ক্রিয়েট হয়। আদার সাইডে ডিস্ট্রাকটিভ কনফ্লিক্টে কি হচ্ছে, আমাদের আনপ্রোডাক্টিভ মিটিং হচ্ছে। কারণ দেখেন এখানে কি হচ্ছে, সবাই সবাইকে দোষারোপ করে, সবাই সবাই কাজ নিয়ে মানে কনসেন্ট্রেট করতে পারে না বা সবাই সবার কাজ নিয়ে ফোকাস না, সবাই মানে নিজস্ব মতামতকে প্রাধান্য দেয়, অন্যের মতামতকে প্রাধান্য দেয় না। তার মাধ্যমে কি হয় একটা প্রোডাক্টিভ টিম ওয়ার্ক কিন্তু এখান থেকে আমরা আউটকাম হিসেবে পাই না। তো আশা করি আপনারা কনস্ট্রাকটিভ কনফ্লিক্ট আর ডিস্ট্রাকটিভ কনফ্লিক্টের মধ্যে ডিফারেন্সটা বুঝতে পারছেন। তো এখন আমরা দেখবো কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্টাইলস।
তো এখানে হচ্ছে আমাদের 5টা স্টাইল আছে, সেটা হচ্ছে ফোর্সিং কনফ্লিক্ট স্টাইল, ইউজার অ্যাটেম্প টু রিসলভ কনফ্লিক্ট বাই ইউজিং অ্যাগ্রেসিভ বিহেভিয়ার। অর্থাৎ যখন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার হয় তখন কি হয়, হয় সেটাকে সে উইন করে, নাহলে সেটাকে সে লুজ করে না, মানে অ্যাগ্রেসিভ ওয়েতে, মানে খুবই রাগান্বিত ভাবে যখন কোনো একটা বিষয় নিয়ে কোনো গ্যাঞ্জাম লেগে যায়, তখন সেটার মধ্যে হয় সে গ্যাঞ্জামে সে জিতে যায়, নাহলে সে হেরে যায়, ব্যাপারটা হচ্ছে এরকম। দেন হচ্ছে সেকেন্ড যে কনফ্লিক্ট স্টাইল, সেটা হচ্ছে অ্যাভয়েডিং কনফ্লিক্ট স্টাইল। তাহলে এখানে কি হচ্ছে দেখেন, দিস স্টাইল ইনভলভস ইগনোরিং দ্য কনফ্লিক্ট রেদার দেন অ্যাড্রেসিং ইট। অর্থাৎ এই যে স্টাইলটা, এর মাধ্যমে কি হয়, বিভিন্ন ধরনের কনফ্লিক্টই ইগনোর করা হয় সেটার অ্যাড্রেসিং করার পরিবর্তে। দেন হচ্ছে অ্যাকোমোডেটিং কনফ্লিক্ট স্টাইল। ইন দিস অ্যাপ্রোচ, ওয়ান পার্টি গিভস ইন্টু আনাদার ডিমান্ড, প্রায়োরিটাইজ রিলেশনশিপ ওভার দেয়ার ওন নিডেড। অর্থাৎ সবাই সবার কি করে, ডিমান্ডটাকে সামনে নিয়ে আসে এবং প্রায়োরিটি অনুযায়ী তাদের মধ্যে যে নিডসগুলো সেটাকে তারা ফুলফিল করতে চায়। এটা একটা কনফ্লিক্টের স্টাইল। দেন হচ্ছে 4 নাম্বার যে পয়েন্টটা, সেটা হচ্ছে কম্প্রোমাইজিং কনফ্লিক্ট স্টাইল। বোথ পার্টিস গিভ আপ সামথিং টু রিচ এ মিডল গ্রাউন্ড। অর্থাৎ দুই পক্ষই হচ্ছে কি করে, একটা নির্দিষ্ট ইয়ে দেয়, মতামত দেয়, যার ভিত্তিতে একটা মিডিল রেঞ্জের মধ্যে দ্বন্দ্বটা থেকে যায়। লাস্ট পয়েন্ট হচ্ছে কোলাবোরেটিং। কোলাবোরেটিং এর ক্ষেত্রে কি হচ্ছে দেখেন, দুজনেই কিন্তু উইন করছে, কারণ তাদের মধ্যে মত বিনিময় করছে, মত বিনিময় করার মাধ্যমে তাদের মধ্যে কি হচ্ছে, যে মিসআন্ডারস্ট্যান্ডিং গুলো হয় বা বিভিন্ন ধরনের গ্যাঞ্জাম গুলো যে হয়, সেগুলো তাদের মধ্যে ভুল বোঝাবুঝিটা ঠিক হয়ে যাচ্ছে। দিস ইজ দ্য মোস্ট ইফেক্টিভ বাট টাইম কনজিউমিং অ্যাপ্রোচ। অর্থাৎ ইফেক্টিভ কেন বলা হচ্ছে, কারণ দুজন কথা বলার মাধ্যমে তাদের রিসোর্সগুলো শেয়ার হচ্ছে, তারা তাদের প্রবলেমগুলো ফাইন্ড আউট করতে পারছে এবং সেগুলোকে ওভারকাম করতে পারছে। আর অন্য সাইডে এটা আবার টাইম কনজিউমিং, কারণ সবাই সবার সাথে কথা বলছে, সবাই সবার প্রবলেমগুলোকে সামনে তুলে ধরছে। এই যে একটা টাইম কনজিউমিং এর যে ব্যাপারটা, সেটা কিন্তু কোলাবরেটিং এ বেশি হয়। তবে মানে এট দ্য এন্ড দুইটা টিমই কিন্তু উইন করে। এটা হচ্ছে কনফ্লিক্ট ম্যানেজমেন্ট স্টাইল। এখন আমরা দেখব এই লেসনের লাস্ট টপিক, সেটা হচ্ছে সাম টিপস ফর মিনিমাইজিং ওয়ার্কপ্লেস কনফ্লিক্ট। অর্থাৎ কোন কোন টিপস ফলো করলে আমরা আমাদের ওয়ার্কপ্লেসের যে কনফ্লিক্টগুলো সেটাকে মিনিমাইজ করতে পারি, সেটা দেখে নিই এখন। বিল্ড গুড রিলেশনশিপ বিফোর কনফ্লিক্ট অকার্স। অর্থাৎ কোনো ধরনের কনফ্লিক্ট হওয়ার আগে আমরা সবাই সবার সাথে একটা ভালো সম্পর্ক, গুড রিলেশন ক্রিয়েট করবো, মানে সবার মধ্যে যাতে বন্ডিং থাকে। একটা কাজ করতে গেলে সবার মধ্যে বন্ডিং থাকাটা খুব জরুরি, তাই না? দেন হচ্ছে রেসপেক্ট ডিফারেন্স। অর্থাৎ সবাই সবার প্রতি রেসপেক্টফুল হব, সবাই সবাইকে রেসপেক্ট করবো, সবার কথাকে মানে মতামতকে প্রাধান্য দিব, এই কাজগুলো করতে হবে। দেন থার্ড পয়েন্ট হচ্ছে অ্যাকনলেজ ফিলিংস বিফোর ফোকাসিং অন ফ্যাক্টস। অর্থাৎ একটা ফ্যাক্টকে ফোকাস করার আগেই তার পেছনে ব্যাকগ্রাউন্ড স্টাডি করা, মানে এই কাজটা বা এই সিচুয়েশনটা কেন অকার হলো, এর পেছনের কারণটা কি, এটাকে আগে না জেনে কারোর উপর মানে অ্যাগ্রেসিভ হওয়া ঠিক না, তাই না? অ্যান্ড লাস্ট পয়েন্টটা হচ্ছে ফোকাস অন সলভিং প্রবলেম, নট চেঞ্জিং পিপল। কোনো একটা প্রবলেম তো অকার হতেই পারে, একাধিক মানুষ যখন একসাথে বসে কাজ করে তাদের মধ্যে কোনো একটা প্রবলেম অকার হতে পারে, বাট তার জন্য সেই যে মানুষটার দ্বারা কাজটা হচ্ছিল এবং কাজে যে প্রবলেমটা হলো, সেই মানুষকে দোষারোপ না করে আমরা চেষ্টা করতে পারি সেই প্রবলেমটাকে সবাই মিলে সলভ করার। তার তার জন্য আমরা চাচ্ছি না যে মানুষগুলোকে চেঞ্জ করে ফেলি। যে প্রবলেমটা হতেই পারে, কারণ প্রবলেম এখানে অকার হয়েছে, আমরা সবাই মিলে চেষ্টা করলে কিন্তু প্রবলেমটাকে সলভ করতে পারি। তার জন্য কিন্তু কোনো, যেই মানুষটা কাজ করছিল ওই স্পেসিফিক যেই টাস্কটাতে, তাকে চেঞ্জ করার কোনো প্রয়োজন নেই। এই কাজগুলো করলে আমাদের যে প্রজেক্ট ম্যানেজমেন্টের যে বিষয়টা, মানে কনফ্লিক্টের যে বিষয়টা, যে একে অপরের সঙ্গে দ্বন্দ্ব লাগার যে বিষয়টা, সেটা কিন্তু অনেকাংশে কমে যাবে। তা আজকে ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।